বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা যারা সারা বাংলাদেশ থেকে আমার মতো একজন অধম শিক্ষকের ডাকে সাড়া দিয়ে এই অর্থ, সময় এবং শ্রম এখানে জাতীয় প্রেস ক্লাবে ব্যয় করতেছেন। এর জন্য সর্বপ্রথমে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং সেই সাথে ইবতেদায়ী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা। গত 28 জানুয়ারি 2025 স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সহ 6 দফা দাবি যে বাস্তবায়নের যে ঘোষণা, সেই ঘোষণা দ্রুত বাস্তবায়ন দাবিতে আজকের এই গোলটেবিল বৈঠক। এই গোলটেবিল বৈঠকে উপস্থিত পত্র বৈঠকের সম্মানিত সভাপতি এবং ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের সম্মানিত সভাপতি, এই গোলটেবিল বৈঠকে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইসলামিক স্কলার্স এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বৃন্দ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং সাংবাদিক বন্ধুগণ, সকলের প্রতি আমার সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সেই সাথে সালাম। আসসালামু আলাইকুম। আজকের প্রোগ্রামের উদ্দেশ্য কি? আজকের প্রোগ্রামের উদ্দেশ্য যে গত 28 জানুয়ারি আমাদের যে জাতীয়করণের ঘোষণা সহ 6 দফা দাবি বাস্তবায়নের জন্য যে ঘোষণা হয়েছিল, সেই ঘোষণার অগ্রগতি সম্পর্কে জানবো। এখানে 2 জন সচিব, একজন সিনিয়র সহকারী সচিব, একজন যুগ্ম সচিব উপস্থিত থাকবেন, যারা আমাদের ইবতেদায়ী মাদ্রাসা নিয়ে কার্যক্রম চালাচ্ছিল। এর জন্যই আপনাদেরকে মূলত আহ্বান করা এবং আপনার আজকের প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে যে এই প্রোগ্রাম থেকে আমাদের জাতীয়করণ বাস্তবায়নের এবং 6 দফা দাবি বাস্তবায়নের কতদূর এগুলো, সেই উদ্দেশ্যই আপনাদেরকে ডাকানো। তো এই প্রোগ্রামের খরচ আপনারা জানেন যে 120টা সিট সহ এই প্রোগ্রামের হল ভাড়া 15,000 টাকা এবং আজকে আমাদের চেয়ার সেট করা হয়েছে 250। সেখানে এক্সট্রা খরচ, টেবিল সাজানো, ব্যানার, এরপরে আপনাদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকের, অতিথি সহ প্রত্যেকের ইনশাআল্লাহ। তো এই প্রোগ্রামের লক্ষাধিক টাকা প্রায় খরচ। আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে আপনারা যারা সামনে আছেন অন্তত পক্ষে 500-1000 টাকা এই প্রোগ্রামের জন্য দিয়েছে বা নিয়েছে, এরকম কোনো বিষয় নেই। আমাদের কেন্দ্রীয় কমিটির কিছু সদস্য ইচ্ছাকৃত কেউ 500, কেউ 1000 টাকা দিয়েছেন। আজকে সকালবেলা আমি ঘোষণা দিয়েছিলাম যে যেহেতু বাইরে একটা প্রোগ্রাম হচ্ছে, সমস্ত সকালের নাস্তা আমি সহ আমার সাথে যারা ছিল কেউই করেনি। কেন? কোনো হোটেলে খাবার নাই। তো আমরা একটা হোটেলের সাথে কন্ট্যাক্ট করলাম যে দুপুরের খাবারটা আমরা এইখানে করা যায় কিনা, এবং প্রত্যেককে এসে ঘোষণা দিলাম যে দুপুরের খাবার বাবদ যদি আপনারা একটা অ্যামাউন্ট জমা দিতেন তাহলে এইখানে খাবারটা এসে ওই হোটেল কর্তৃপক্ষ দিয়ে যেত পানি সহ। কিন্তু এর মধ্যেও দুঃখের বিষয়, অনেকে দিয়েছেন, অনেকে দেন নাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ যারা দেননি। তো আমাদের আসলে বর্তমান পরিস্থিতি কি এটা জানার জন্য আমাদের মূল উদ্দেশ্য বা এখানে আসা। আপনারা জানেন যে বিগত শিক্ষা উপদেষ্টা 28 জানুয়ারি 2025 ঘোষণার পর বিগত শিক্ষা উপদেষ্টা গত 5ই মার্চ তার শেষ কর্মদিবসে নতুন শিক্ষা উপদেষ্টার কাছে যখন দায়িত্বভার গ্রহণ বুঝিয়ে দেন, তখন আমাদের 2টি প্রস্তাবনায়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় 2টি প্রস্তাবনায় স্বাক্ষর করেছিলেন। একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওকরণ 1 নাম্বার। 2 নাম্বার যে প্রস্তাবনায় স্বাক্ষর করেছিলেন এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা সহ মেডিকেল ভাতা, বাড়ি ভাড়া বৃদ্ধি। আমরা সকলে অবগত হয়েছি গত 5 মার্চ বাংলাদেশের সমস্ত প্রায় জাতীয় পত্রিকা সহ জাতীয় টিভি চ্যানেল সেগুলোতে খবর আসছিল যে 40 বছরের বঞ্চনা ঘুষতে যাচ্ছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা।
এটা অনেক পত্রিকার শিরোনাম ছিল যে 40 বছরের বঞ্চনার সমাপ্তি ঘটতে যাচ্ছে ইবতেদায়ী শিক্ষা উন্নয়ন বাংলা ইবতেদায়ী মাদ্রাসা। তা আসলে 5 মার্চের পর এখন পর্যন্ত আবার 5 এপ্রিল 1 মাস আরো 20 দিন, 1 মাস 20 দিন। আসলে এর মধ্যে গতকাল বাংলাদেশের কালের কণ্ঠ সহ কয়েকটি পত্রিকায় দেখলাম যে উৎসব ভাতা যা ছিল তার ডবল করা হয়েছে, প্রজ্ঞাপন রেডি। কিন্তু আসলে ইবতেদায়ী মাদ্রাসার কি হলো? প্রথমে তো ইবতেদায়ী বলছিল, তারপরে না এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বাড়ি ভাড়া বৃদ্ধির কথা। কিন্তু গতকাল আমরা নিউজ দেখলাম কালের কণ্ঠ সহ কয়েকটি দৈনিক আমাদের বার্তা দৈনিক শিক্ষা.com-এও আসছে যে তাদের প্রজ্ঞাপন রেডি। তো তাহলে আমাদের প্রজ্ঞাপন কোথায়? এটা 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার কথা ছিল জনাব এস.এম. মাসুদুল হক, যুগ্ম সচিব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের দায়িত্বে, উনি ইবতেদায়ী মাদ্রাসা নিয়ে কাজ করতেছেন। উনি বলছিল যে 31 মার্চের মধ্যে নীতিমালা হবে এবং আমরা রমজান মাসে 5 মার্চ রমজান মাসে আমরা মাদ্রাসা বোর্ডে একটা কর্মশালা এই নীতিমালা নিয়ে করেছি এবং এরপর 19 মার্চ রমজান মাসেই আর সেই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক একটি কর্মশালা ছিল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, সেখানে ছিলাম। আসলে কি 31 মার্চ নীতিমালা গ্যাজেট হয়েছে? জানেন আপনারা নীতিমালা গ্যাজেট হয়েছে? কেন হয়নি? কেন হয়নি এই প্রশ্নের জবাব কে দিবে? আপনারা জানেন যে আমার ফেসবুকে আমার ইবতেদায়ী শিক্ষা উন্নয়নের পেজ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় সচিব মহোদয় কবিরুল স্যার এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা, বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিউদ্দিন স্যার স্বাক্ষরিত যে সার সংক্ষেপ প্রধান উপদেষ্টার কাছে 5 মার্চ প্রেরণ করা হয়েছিল সেটার কপি আমি আমার ফেসবুকে দিয়েছিলাম। সেইখানে আপনারা দেখেছেন যে প্রথম যে ছিল যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে। দ্বিতীয় দফায় ছিল যে কোডবিহীন যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের কোড দেওয়া হবে। তো বেতনের বিষয়ে প্রথম পর্যায় হিসাবে বলা হয়েছিল 1519টি ইবতেদায়ী মাদ্রাসাকে মে মাস থেকে, মানে আমাদের এই অর্থ বছরে 50 কোটি টাকা বরাদ্দ দিয়ে গেছে বিদায়ী ফ্যাসিবাদী সরকার আমাদের শিক্ষার্থীর উপবৃত্তির জন্য। এই 50 কোটি টাকা কিভাবে খরচ করা হবে? 50 কোটি টাকার মধ্যে 1519-এর ছাত্রছাত্রীদের জন্য 35 কোটি টাকা আর 2 মাসের 1519-এর 6000 প্লাস শিক্ষকের জন্য 15 কোটি টাকা। এইরকম একটি প্রস্তাবনা তৈরি করে আমাদেরকে ঘোষ দেওয়া হয়েছিল যে এই 50 কোটি টাকা আপনাদের এই অর্থ বছরে কাজে লাগলে, যেহেতু 1519 মে এবং জুন মাসে বেতন পাচ্ছে, তাহলে তারা এমপিওর আন্ডারে আসলো। দ্বিতীয় দফায় কোড প্রাপ্ত সকল ইবতেদায়ী মাদ্রাসা কি হবে? এমপিও ভুক্ত হবে। জুন জুলাইয়ে বরাদ্দ বৃদ্ধি পাবে এবং এই বরাদ্দ বৃদ্ধি পেলে সকল কোডভুক্ত ইবতেদায়ী মাদ্রাসা এমপিও ভুক্ত হবে। তৃতীয় পর্যায়ে ওই সুপারিশের বলা ছিল যে স্বতন্ত্র এবং সংযুক্ত এমপিওভুক্ত প্রতিষ্ঠান তৃতীয় পর্যায়ে জাতীয়করণের অধ্যাদেশ জারি করা হবে। আমরা বলতে চাই যে আমরা সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার শত্রু নয়, আমরাও পড়ে এসেছি দাখিল মাদ্রাসায়, আলিম মাদ্রাসায়। কিন্তু বলতে চাই 28 জানুয়ারি যে ঘোষণা এসেছিল, ওই ঘোষণায় কি বলা হয়েছিল যে ওই ঘোষণায় কি বলা হয়েছিল যে সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে? এটা বলা হয়েছিল? আপনারা শুনেছিলেন? মিডিয়ার ভাইয়েরা শুনেছিলেন? কোন মিডিয়ায় বলা হয়েছিল? আজকে যারা গোয়েন্দা সংস্থার ভাইয়েরা আছেন তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, গত 28 জানুয়ারি যে ঘোষণা হয়েছিল সেখানে কি সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার কথা উল্লেখ ছিল কিনা? যদি না থাকে, কার পরিকল্পনায় এই সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দফায় ঢোকানো হলো? এটা কে ঢোকালো? কার পরিকল্পনায় ঢোকানো হলো? কে ঢোকালো এই সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা? কে ঢোকালো?
হয়ে গেল বৃহৎ একটা সংখ্যা। যদি আমরা 18,000 হই, সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা 9,000, তাহলে কত দাঁড়ালো? 18 আর 9 27,000। 27,000 প্রতিষ্ঠান জাতীয়করণ করার কথা যখন মাননীয় প্রধান উপদেষ্টাকে বলা হলো, তখন তিনি ফাইল রিটার্ন পাঠাবেন না কি করবেন? রিটার্ন পাঠাবেন না কি করবেন? ফাইল। এর দায়ভার কার? এই সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ হোক। এতদিন তো কেউ বলেনি, কোন যুগ্ম সচিব, কোন সচিব মহোদয় এতদিন তো বলেনি যে সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা এমপি স্কেলে বেতন পাচ্ছে, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা কেন পাচ্ছে না? কেন পাচ্ছে না? আজকের এই অনুষ্ঠান প্রমাণ করে যে কোন আমলারা এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বিরুদ্ধে। আজকে এখনো কেন সচিব মহোদয়রা আসেনি? তাদেরকে কি ইনভাইট করা হয়নি? তাদের থেকে ডেট নেওয়া হয়নি? তাদের প্রশ্ন রাখতে চাই আজকের এই মিডিয়া এবং গোয়েন্দা সংস্থার মাধ্যমে। তাদের দেওয়া ডেটে, তাদের দেওয়া সময়ে তারা বলেছিল শনিবার ছুটির দিন প্রোগ্রাম করলে আপত্তি নাই, কিন্তু তারা কেন উপস্থিত হয়নি এখন পর্যন্ত? ঠিক কিনা বলেন? এই দায়ভার কার? এই সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা যিনি এই সারসংক্ষেপে ঢুকিয়েছেন তার, যিনি সময় দিয়েও এখন পর্যন্ত উপস্থিত হয়নি, এই দায়ভার তার। এবং আমরা ভবিষ্যতে, আমরা নেক্সট টাইমে আমরা এই রকম আমলাতন্ত্রে পড়ে আমরা দেখেছি বিগত ফ্যাসিবাদী সরকার 4,312টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওকরণের জন্য 311 কোটি টাকা প্রধানমন্ত্রী স্বাক্ষর করার পর কোন ক্ষমতা থাকে যে সেই টাকা বরাদ্দ হয় না এবং সেই টাকা কাজ হয় না? এই সব আমলাদেরকে আমাদেরকে চিনতে হবে এবং এই সব আমলার বিরুদ্ধে সোচ্চার হতে হবে, যারা দীর্ঘ 40 বছর এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদেরকে শোষণ করে, শোষণের পর শোষণ। আপনারা জানেন যে 28 জানুয়ারি ঘোষণা হওয়ার পর মিথ্যা বুঝ দেওয়ার কারণে আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার তথ্য ব্যান্ডেজে নাই, আছে কিনা? আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা 2019 সালে মাঠ পর্যায়ে ইউনো এসিলেন্ট সহ 4 জন কর্মকর্তা সহ একটা তদন্ত হয়ে সেটার রিপোর্ট অধিদপ্তরে আসে নাই, প্রকাশ হয় নাই কেন? 2019 সাল থেকে এখন পর্যন্ত সেটা প্রকাশ হয় নাই কেন? সেটা জিজ্ঞাসা করার, প্রশ্ন করার সময় এসেছে। আপনারা যদি কথা দেন, আপনারা যদি পাশে থাকেন, আমি বলতে চাই আগামী দিনে এমন প্রোগ্রাম ইবতেদায়ী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ দিবে, হয় রাস্তায় জীবন দিব, নচেত এই রকম আমলাদের আমলাতান্ত্রিক জটিলতায় এই ইবতেদায়ী মাদ্রাসা জীবনের পর জীবন আমরা নষ্ট হতে দিব না। এবং প্রোগ্রাম দিলে আপনারা সেই প্রোগ্রামে থাকবেন কিনা? আজকে আমি বলতে চাই যে আমরা 2019 সালেও মাননীয় প্রধান উপদেষ্টার প্রধানমন্ত্রীর স্বাক্ষর পেয়েছিলাম। 311 কোটি টাকা বাজেট, সেটাও পাইছিলাম, কিন্তু সেটা এই আমলাতান্ত্রিক জটিলতায় নষ্ট হয়ে গেছে। বিগত জানুয়ারি মাসে বাংলাদেশের পত্র পত্রিকা দেখেন, মিডিয়া দেখেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসারা নির্বাচনের আগেই সুখবর পেতে যাচ্ছে এবং নির্বাচনের আগেই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ছাত্রছাত্রীরা উপবৃত্তির আওতায় আসছে। এই নিউজ হয়েছিল কিনা? টাকা বরাদ্দ হয়েছে কিনা? 50 কোটি টাকা বরাদ্দ হয়েছে। কোন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ছাত্রছাত্রীরা উপবৃত্তি পেয়েছে? পায়নি কেন? টাকা পড়ে আছে,
বর্তমান নতুন বাজেট হচ্ছে, টাকা রিটার্ন যাচ্ছে, সেই টাকার ব্যবহার কার কারণে আটকে আছে এটা প্রশ্ন করবেন কিনা? এবং যারা এই টাকা আটকিয়ে রাখছে তাদের বাংলার মাটিতে বিচারের আওতায় আনতে হবে। আমি বলতে চাই আপনাদেরকে যে আমরা আমাদের সংখ্যা ব্যানবেইজে আছে, আমাদের সংখ্যা নিয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সর্বোচ্চ উপজেলা পর্যায়ে প্রশাসনিক কর্মকর্তা দ্বারা ডাটাবেস করেছে, সেই ডাটাবেস অধিদপ্তরে আছে। আমাদের তালিকা 4425-এর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আছে। আমাদের চাহিদা, আমাদের তালিকা মাদ্রাসা শিক্ষা বোর্ডে আছে। আমাদেরকে 2008 সাল থেকে একাডেমিক স্বীকৃতি নবায়ন, একাডেমিক স্বীকৃতি এগুলো দেওয়া বন্ধ করে রাখলো, এখনো পর্যন্ত এগুলো খোলা হলো না। এগুলো খুলতে কি টাকা লাগবে? কোন বাজেটের প্রয়োজন? একাডেমিক স্বীকৃতি দিতে কোন বাজেটের প্রয়োজন আছে? পূর্বের রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রতিষ্ঠানের কোড দিতে কোন বাজেটের প্রয়োজন আছে? তাহলে কার কারণে হচ্ছে না? প্রশ্ন, এখানে কি মন্ত্রী বসে আছে? বিগত দিনে যে মন্ত্রী ছিল সেই মন্ত্রী আছে? এখন বর্তমান যে শিক্ষা উপদেষ্টা, বিগত শিক্ষা উপদেষ্টা আপনারা জানেন, তারা বেতন দেওয়ার জন্য তিনি স্বাক্ষর করেছেন, সে কাগজ আমার কাছে আছে। তাহলে নতুন শিক্ষা উপদেষ্টার সাথে আমরা গত বৃহস্পতিবারে দেখেছেন পত্রিকায় আপনারা, আমরা দেখা করেছি। তিনি বলছে আপনাদের ফাইল একদিনও আমি আটকাবো না। তাহলে ফাইল আটকিচ্ছি কোন জায়গায়? আমাদের ফাইল আটকাচ্ছে কোন জায়গায়? 50 কোটি টাকা বরাদ্দ উপবৃত্তির জন্য থাকার পরেও সেই টাকা রিটার্ন যাচ্ছে কার কারণে? আপনি প্রতিষ্ঠান পাননি, আপনি ব্যানবেইজ ধরেন, করোনাকালীন প্রত্যেকটা প্রতিষ্ঠানে করোনাকালীন অনুদান তৎকালীন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আপনারা পান নাই? কোন প্রতিষ্ঠান কি বাদ গেছে করোনাকালীন? তাহলে ওই তালিকা কি সরকারের কাছে নাই? ওই তালিকা কি উপজেলায় নাই? এই যে ধামাবুজ দেওয়ার জন্য আবার চিঠি করে উপজেলা পর্যায়ে শিক্ষকদের হয়রানি করা হচ্ছে, এটা কার চক্রে, কার সিদ্ধান্তে? এই সিদ্ধান্তকে বদল করতে হবে। যদি মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে আমরা সাক্ষাৎ করেছি, তিনি বলেছেন আপনাদের ফাইল নিয়ে কোনো অসুবিধা নাই, আপনাদের ফাইল রিটার্ন আসছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে, নতুন ফাইল তৈরি করা হয়েছে। যে কোনো একটা সংখ্যা ধরে, ব্যানবেইজের সংখ্যা ধরেন, করোনাকালীন অনুদানের সংখ্যা ধরেন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডাটাবেজের সংখ্যা ধরেন, 1519 সংখ্যা ধরেন, মাদ্রাসা বোর্ডের সংখ্যা ধরেন, যে কোনো একটা সংখ্যা ধরে সেই প্রতিষ্ঠানগুলোকে কেন সরকারি সুযোগ সুবিধায় আনতেছেন না, এবং সেই প্রতিষ্ঠান ছাত্রছাত্রীকে কেন উপবৃত্তি, কেন সরকারি সুযোগ সুবিধায় আনতেছেন না? মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টা, শিক্ষা পরিবারের সর্বোচ্চ ব্যক্তি হওয়ার পরেও তিনি বলেছেন আমার পক্ষ থেকে কোনো বাধা নেই। তাহলে বাধা কার? এই বাধা ডিঙ্গিয়ে আমাদেরকে জয় আনতে হবে, ঠিক কিনা? এই বাধা ডিঙ্গাতে পারবো আমরা ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে আপনাদেরকে সঙ্গে নিয়ে 8টি বিভাগে এই কর্মসূচি দিয়েছি, এবং এই 8টি বিভাগে কর্মসূচি পালন করার পর এর মধ্যে যদি আমাদের দাবি দাওয়া পূরণ না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দিয়ে আবারও জাতিকে দেখাতে চাই যে আমরা নিভে যাইনি, আমরা মরে যাইনি, আমরা দাবি আদায়ে আগেও চেষ্টা করেছি, এখনো চেষ্টা করব। এবং যে কুচক্রী মহলেরা এই শিক্ষা মন্ত্রণালয়ে আছে তাদের পদত্যাগের দাবিতে আমরা এই হচ্ছে প্রোগ্রাম ইনশাআল্লাহ উপস্থাপন করব। আমরা সিদ্ধান্ত নিতে চাচ্ছি যে আগামী দিন থেকে কিভাবে এই শিক্ষা মন্ত্রণালয় এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগ যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করে, ধোকার পর ধোকা দিয়ে আমাদেরকে আটকে রেখেছে, তাদেরকে কিভাবে অপসারণ করে নতুন এইখানে আমাদের আমলা বা সচিব, আমাদের যুগ্ম সচিব, সিনিয়র সহকারী সচিব এনে কিভাবে আমরা আমাদের এই ইবতেদায়ী মাদ্রাসার দাবি দাওয়া আদায় করা যায় সে ব্যাপারে চেষ্টা করব। আমরা 8টি বিভাগে 8টি আলোচনা সভা এবং গোল টেবিল বৈঠক দিয়েছি। তার মধ্যে আগামী 3 তারিখে খুলনা বিভাগ, খুলনা জাতীয় বিভাগীয় প্রেস ক্লাবে, এরপরে 10 তারিখ চট্টগ্রাম প্রেস ক্লাবে,
এবং 17 তারিখ বরিশাল প্রেস ক্লাবে। এরপরে 24 তারিখ ময়মনসিংহ অথবা সিলেট। আমরা এটা আপনাদেরকে জানাবো, যে যে বিভাগের আছেন আপনাদেরকে চেষ্টা করবেন। দেন আপনারা অবশ্যই আর একটা জিনিস বিষয় সবাই মাথায় রাখবেন, যে আমাদের ইবতেদায়ী মাদ্রাসা হতে আমার যতটুকু অভিজ্ঞতা এসেছে, এই স্বৈরাচারের দোসর যারা প্রশাসনে বসে আছে, আগেও ছিল এখনো আছে, এই স্বৈরাচারের দোসর যারা আমাদের সচিবালয়ে বসে আছে, আমাদের অধিদপ্তরে বসে আছে, বোর্ডে বসে আছে, তাদেরকে সরিয়ে যারা মাদ্রাসা কেন্দ্রিক আছে এবং যারা মাদ্রাসা শিক্ষার উন্নয়ন চায়, তাদেরকে মিথ্যা আসে আপনি 28 জানুয়ারি ঘোষণা দিয়ে যাবেন পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে, আর ফাইলে ওইখানে সংযুক্ত ঢুকিয়ে দিবেন, আর ফাইলে ওইখানে বৃহৎ একটা বাজেট করে সেটা যেন প্রধান উপদেষ্টার কাছ থেকে ফেরত আসে, সেই বিষয়টি আপনি করবেন, এটা আমরা মেনে নিব না। 50 কোটি টাকার যে বরাদ্দ আছে, আপনি যে বলেছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা, তৎকালীন শিক্ষা উপদেষ্টা যে স্বাক্ষর করেছে, সেই স্বাক্ষর কার্যকর করে 1519-কে আগামী মে এবং জুন মাসে বেতন দিতে হবে, ঠিক কিনা? এবং 1519-এর ছাত্রছাত্রী এই অর্থ বাজেটের বরাদ্দ থেকে উপবৃত্তি দিতে হবে। পর্যায়ক্রমে জোনে বরাদ্দ বাড়িয়ে প্রত্যেকটি ইবতেদায়ী মাদ্রাসার এমপিওর আওতায় আনতে হবে এবং উপবৃত্তির আওতায় আনতে হবে, এই দাবি রেখে এবং এই দাবি দ্রুত কার্যকর হওয়ার জন্য আমাদের পরবর্তী প্রোগ্রামগুলোতে আপনারা হেল্প করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।